লুকোচুরি খেলে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমাদের বৃহস্পতিবার শুক্রবার ঘটনা শোনার পরেও যারা আগ্রহ নিয়ে বসে থাকেন যে নতুন আরেকটা দিন আরেকটি ঘটনা শুনবেন, তাদের জন্য এই আয়োজন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আব্দুল, নড়াইল জেলার লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রাম থেকে লিখছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছিল আমার সবচেয়ে কাছের বন্ধু হাবিবুল্লাহর সাথে। যদিও ঘটনার সাথে আমার কিঞ্চিত সংযোগ ছিল। ঘটনাটি ছিল 2014 সালের জানুয়ারি মাসের কোনো এক শীতের সময়ের। আমি আমার ছোট খালাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে আমিও আমার খালাতো ভাইয়ের কিছু বন্ধু মিলে লোহাগড়ায় জয়পুর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই সেই সময় আমার বন্ধু হাবিবুল্লাহ ফোন দিল। আমি ফোনটা রিসিভ করতেই বলল, তুই কোথায় রে? আমি বললাম, আমি বেড়াতে এসেছি খালাদের বাসায়। তখন সে বলল, তুই এখনই বাড়িতে আসবি, আমি তোদের বাড়িতে থাকবো, সাথে আরো কিছু সমস্যা আছে, তাই দ্রুত বাড়িতে আয়। কিন্তু আমি বললাম, আজকে আসতে পারবো না, কালকে যেয়ে কথা হবে। এই কথাতে হাবিবুল্লাহ খুব রাগ হয়ে ফোনটা কেটে দিল। পরের দিন বিকেলে বাড়িতে যেয়ে আসরের নামাজ শেষ করে মসজিদের বারান্দায় বসলাম কি হয়েছে সেটা শোনার জন্য। তখন হাবিবুল্লাহ বলা শুরু করলো, গত পরশু রাতে সে তার রুমে ঘুমিয়েছিল। গভীর রাতে তার মনে হলো তার পায়ের দিকের কম্বলটা খুবই ভারী হয়ে আছে। প্রথমে সে মনে করলো হয়তো বেড়াল শুয়ে আছে, কেননা শীতের সময় অধিকাংশ বেড়াল কম্বলের ওপর ঘুমিয়ে থাকে। এই ভেবে সে বেড়ালটিকে একটা লাথি দিয়ে সরিয়ে দিতে চাইল। বেড়ালটির শুয়ে থাকা জায়গাটি ভারী লাগছিল। যখন বেড়ালটিকে লাথি দিতে গেল তখনই ঘটল একটা বড় বিপত্তি। লাথি দেয়া মাত্র বেড়ালটি আস্তে আস্তে যেন আরো ভারী হয়ে উঠল, আর তখন বেড়ালটি যেন বড় হয়ে বন্ধুর বুকের উপর এসে বসল। আর কিছুক্ষণের মধ্যে ঘরের পরিবেশ অসম্ভব গরম হয়ে গেল, কিছুটা গন্ধে ভরপুর হয়ে গেল। হাবিবুল্লাহ তখন চেষ্টা করছিল বসতে, কিন্তু অতিরিক্ত ভারী হওয়ায় সে উঠে বসতে পারল না, আর ভয়ে তার শরীর কাঁপতে শুরু করেছিল। সে রাতে নাকি বন্ধু অনেক চিৎকার করে তার মাকে ডেকেছিল, কিন্তু কেউই তার কথা শুনতে পাচ্ছিল না। বলে রাখা ভালো, বন্ধুর মা, বাবা ও ভাবি অন্য একটি ঘরে থাকত। অনেক চিৎকার করার পরও কণ্ঠ থেকে কোনো আওয়াজ বা শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল এখনই বুঝি জানটা বের হয়ে যাবে। বন্ধুর মনে হচ্ছিল বেড়ালটি খুবই রাগান্বিত ভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আল্লাহর রহমতে পাশের মসজিদ থেকে ভেসে এলো সুমধুর আজানের ধ্বনি, আর সেই ভারী ও গন্ধযুক্ত প্রাণীটি হাবিবুল্লাহর শরীর থেকে মিলিয়ে গেল। হাবিবুল্লাহ তখন কম্বলটি ফেলে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠোনের মাঝে যেয়ে জোরে মা মা বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাবিবুল্লাহর চিৎকার ওর মায়ের কানে যেতেই দ্রুত ঘরের বাইরে এসে দেখে হাবিবুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই মিলে ওকে ঘরে নিয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরায়। একথা শুনে আমডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের ইমাম সাহেব হাফেজ আবু মুসার সাথে কথা শেয়ার করি, কেননা তিনি মাঝে মাঝে জিন ছাড়াতেন। তিনি বললেন, এশার নামাজ শেষ করে 4টি মাটির শুকনা টুকরা নিয়ে এসো। নামাজ শেষে আমরা হুজুরের রুমে প্রবেশ করি। হুজুর তখন মাটির 4টি টুকরো কোনো দোয়া পড়ে ফু দিলেন এবং বললেন, রুমে বিসমিল্লাহ বলে প্রবেশ করে ঘরের 4 সাইডে 4টি টুকরা রাখবে, ইনশাল্লাহ আর কিছু হবে না। তারপর হুজুরের সাথে কিছু সময় গল্প করলাম এবং হুজুরের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনলাম, যা পরবর্তীতে লিখে পাঠাবো। ওই দিন রাতে ঠিক করলাম আমি আমার বন্ধুর বাড়িতেই থাকবো, তাই বাড়িতে জানিয়ে তার বাড়িতে গেলাম আনুমানিক 10টার দিকে। হুজুরের কথা মতো বিসমিল্লাহ বলে রুমে প্রবেশ করতেই মনে হলো কিছু একটা ঘরের পেছনের দিকে ঘর ভেঙে বেরিয়ে গেল। দুজনেই ভয়ে কাঁপতে থাকলাম। ভয় কিছুটা কমলে ঘরের চারপাশে মাটির টুকরোগুলো রেখে বিছানাতে এসে শুয়ে পড়লাম। প্রচুর শীত পড়েছিল, তাই কিছু সময় গল্প করে আমরা প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম।
গভীর ঘুম। হঠাৎই ঘরের টিনের চালের ওপর বিকট শব্দে কিছু একটা পড়ল, যে শব্দের কারণে দুজনে চিৎকার দিয়ে উঠলাম। আর শব্দ শুনেই হাবিবুল্লাহর বাবা লাইট হাতে পাশের ঘর থেকে বেরিয়ে এসে জোরে জোরে বলল, কে কে কে, কিসের শব্দ? তারপর তিনি চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। রাত আনুমানিক 2টা কিংবা 3টা হবে। রুমের বাইরের সাইডে কে যেন হেঁটে বেড়াচ্ছিল আর ফিস ফিস করে কথা বলছিল। এগুলো দুজনেই শুনতে পাচ্ছিলাম। তারপর আবার ক্রমেই টিনের চালে শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কেউ দৌড়ে বেড়াচ্ছে টিনের চালের ওপর। আমরা দুজনেই ভয়ে লেপের নিচে ঘামতে শুরু করি। কিছুক্ষণ পর কেউ একজন কথা বলে উঠল, এ ঘরে আমাদের নাকি সে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। তারপর পরিবেশ নিরিবিলি হয়ে যায়। আমরা দুজনে লাইট নিয়ে রুম থেকে বের হয়ে পাশের ঘরে যেয়ে বন্ধুর আম্মুকে ডেকে তুলে সবকিছু বললাম। তিনি তখন তার ঘরে মাটিতে একটি বিছানা করে দিলেন, সেখানেই আমরা শুয়ে পড়লাম। এরপর আর কোনো দিন আমার বন্ধু হাবিবুল্লাহ ওই ঘরে প্রবেশ করেনি। কিছুদিন পর বন্ধুর ভাগ্নের হাত ভেঙে যায় ওই ঘরের বারান্দা থেকে পড়ে। ভাগ্নি মাঝে মাঝে ওই বাড়িতে আসলে পাগলামি করে। এক কথায় বলতে গেলে ওই বাড়িতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল তাদের পরিবার। এর 6-7 মাস পরে ওই জায়গা ছেড়ে দিয়ে অন্য একটি জায়গা ক্রয় করে একটু দূরে নতুন বাড়ি করে এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর পূর্বে যে জায়গাটি ছিল সেটি অবশ্য ছিল বন্ধুর ছোট মামার জায়গা। ঘটনাটি আশা করি পড়বেন। এই ঘটনাটি 100% সত্য। জায়গা ও সকলের নামগুলো আসল দেয়া হলো। সময় পেলে আরো কিছু ঘটনা শেয়ার করব, এই বলে হাবিবুল্লাহ তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে শুরু করলাম ভূত.com এবং আমরা চেষ্টা করব আপনাদের মূল্যবান সময় যতটা কম লাগানো যায়, কারণ এখন আপনারা সবাই ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত এবং সেটাই স্বাভাবিক, কারণ 4 বছর পর পর একবার আসে ওয়ার্ল্ড কাপ এবং আপনাদের পছন্দের টিমগুলো যেহেতু খেলছে, আপনারা চাইবেনই যে এই সময়টা পুরোপুরি ওয়ার্ল্ড কাপকে দিতে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত থাকতে। তার মধ্যেও ভূত.com শুরু হয়েছে, কিন্তু খুব অদ্ভুত একটা সময় আমাদের ভূত.com শুরু হয় যখন একটা গ্যাপ থাকে প্রথম আওয়ারটা। তো আমরা দ্বিতীয় ঘন্টাতেও যাব, কিন্তু চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দ্বিতীয় ঘন্টায় ব্যস্ত না রাখতে। তো আমি আশা করব যে আপনারা সবাই যে যেখানে আছেন যুক্ত হবেন আমাদের সাথে। আমি একটু বলে দেই যে আজকে আমাদের যে ঘটনা নিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড সেটি হচ্ছে ঘন্টা ফিরে এসেছে। এবং আপনারা দেখছেন প্রায় 1 সপ্তাহের বেশি সময় জুড়ে আমরা এই ঘন্টা ফিরে এসেছে নিয়ে কথা বলছি ফেসবুকে। আপনারা বলছেন, আপনারা তার আগে জানতে চেয়েছেন অনেকবার, অসংখ্যবার, যে ঘন্টার দ্বিতীয় পার্ট কিভাবে এসছে। অনেক সময় এরকম হয় না যে প্রথম পার্টটা শোনার পরে দ্বিতীয় পার্টে গিয়ে আমাদের মনে হয় যে এটা বোধহয় আর অতটা আগের মতো ভালো হবে না। এটা হয়তো প্রথমটায় যেরকম
উত্তেজনা ছিল, বা প্রথমটায় যেরকম টান টান উত্তেজনা নিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, দ্বিতীয়টাতে মনে হয় সেরকম হবে না। ভুল, একদম ভুল। কারণ আমি বলবো যে দ্বিতীয় ঘটনাটাও ঠিক প্রথম ঘটনার মতোই বা তার চেয়ে বেশি হবে, আরও বেশি রকমের আকর্ষণীয় এবং আপনাদের কাছে আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে প্রতিটা মুহূর্ত। এই বিষয়টি আমি নিশ্চিত করতে পারি বলে মনে হয় আমার, কারণ আমি ঘটনাটি পড়েছি, আমি জেনেছি। এবং এই ঘটনা নিয়ে আমাদের ভূত.com শোনেন যারা, তারা যেমন বলেছেন, যারা শোনেন না তারাও অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই ব্যাপারটা কি, মানে তারা তো শোনেন না, সুতরাং তারা জিজ্ঞেস করতেই পারে যে ভাই ঘন্টা ফিরে এসেছে, এটা কি আসলে আমি ঠিক বুঝতে পারছি না। তো সেই ঘন্টা ফিরে এসেছে, এটা কি ঘন্টা? এটা হচ্ছে মৃত্যু ঘন্টা, যে ঘন্টাটি নিয়ে এসেছে তানভীর তুষার, এবং সেটি একটি পরিবারের মৃত্যু ঘন্টা। সেই পরিবারটিও তানভীর তুষার আজকে জানাবে যে কেন সেই পরিবারটি এরকম মৃত্যুর মুখে পতিত হতে নিয়েছিল এবং সেই তার শেষ পরিণতি কি হয়েছিল, সেই সমস্ত কিছু আপনারা জানবেন। ঘন্টা ফিরে এসেছে আজকে দ্বিতীয় পর্ব শুধু নয়, আজকে শেষ পর্ব বলতে পারেন। এরপরে যদি আবার ঘন্টা দিয়ে কোনো ঘটনা ঘটে তাহলে ডেফিনেটলি আমরা আবারও জানবো এবং তখন আমরা আবারও কথা বলবো। তো এই ঘন্টা নিয়ে আমাদের আসলেই মানে অনেক 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 প্রত্যাশা, অনেক কিছু। এবং আমি বিশ্বাস করি যে যারা প্রশ্ন করতে চান তারা কমেন্ট সেকশনে প্রশ্ন করুন। আমরা একটা মানে আজকে একটা নিয়ম বলবো না, আমরা যেটা অনুরোধ করেছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা এখন বিভিন্ন দেশকে সাপোর্ট করি এবং উন্মাদনা থাকবে, এটা খুব স্বাভাবিক। আর এই সময় তো বিশ্বকাপ আসলে এভাবে হয় না, এবার সময়টা খুব অন্যরকম। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এর মাঝখানেই কিন্তু আমাদের বিজয়ের মাস ডিসেম্বর এসেছে, এবং আমাদের অহংকারের মাস, আমাদের ভালোবাসার মাস, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো সময় এই ডিসেম্বর। এবং সেই ডিসেম্বর মাস যেহেতু এসছে, আজকে যারা যারা আমাদের লাইভের নিচে কমেন্ট করবেন, যারা যারা আমাদের সাথে থাকবেন, তারা প্রত্যেকেই যে দেশকেই সাপোর্ট করে। কালকে আমরা একটা অদ্ভুত একটা মানে কি জিনিস করেছি, সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনারা কোন দেশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা আপনি কার ভয়ঙ্কর সাপোর্টার, সেই দেশের পতাকা আপনারা কালকে ব্যবহার করেছেন। আজকে যেই কমেন্টই আপনারা করবেন না কেন, সেই কমেন্টের শুরুতেই থাকবে বাংলাদেশের একটি ফ্ল্যাগ। ওকে, আমার মনে হয় যে এইটার মাধ্যমে আমরা আমাদের সেই 30 লক্ষ শহীদ মা বোনদের আত্মত্যাগ, তাকে স্মরণ করব। আমরা স্মরণ করব আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, বীর শ্রেষ্ঠদের। আমাদের সাথে আপনারা থাকবেন এবং এটাতে সামিল হবেন বলে আমরা আশা করি। পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, বাঙালি এমন এক জাতি, সে মাথা উঁচু করে দাঁড়াবেই। সে সময়ের প্রতিকূলে দাঁড়িয়ে আবারও সময়টাকে অনুকূলে নিয়ে আসতে জানে। চলুন আমরা শুরু করি, যেহেতু 11:59 বেজে গেছে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের ভূত.com। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. শুরু হচ্ছে ভূত.com এবং ভূত.com-এ আমাদের আজকের যে এপিসোডটি, সেই এপিসোডটি স্পেশাল এপিসোড। ইটস আ ভেরি স্পেশাল এপিসোড। কারণ আমি একটু আগেও বলছিলাম যে গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ফেসবুকে এটা নিয়ে কথা হচ্ছে এবং তারও আগে আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছেন ঘন্টা কবে ফিরে আসছে। আজকে এই মুহূর্তে ঘন্টা ফিরে আসলো এবং এই ঘন্টাটি ফিরিয়ে নিয়ে আসছেন বা ঘন্টার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছেন আমাদের বিখ্যাত, আমাদের সবার প্রিয় স্টোরি টেলার তানভীর তুষার। এবং তানভীর তুষারকে অনেক ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের কাছে নিয়ে আসার জন্য। আমরা সেই সাথে আরেকটু বলি, আমরা ভার্চুয়ালি, আপনি এখন চাইলেই আমাদের স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন। শুধুমাত্র আপনারা যখন ইমেল করে ঘটনা পাঠাবেন, সেই ঘটনার সাবজেক্টে লিখতে হবে যে ভার্চুয়ালি স্টুডিওতে থাকতে চাই। তাহলেই আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, ঘটনা শেয়ার করবেন সেই ব্যাপারে। এবং আমি চাই যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ঘটনা ছড়িয়ে আছে, যারা হয়তো লেখার সময় পাচ্ছেন না বা যারা হয়তো রেকর্ডিংয়ের চাইতে মনে করেন যে আহা, এটা যদি স্টুডিওতে শেয়ার করা যেত তাহলে হয়তো অনেক ভালো হতো। এবং আপনারা সবাইও স্টুডিওতে শেয়ার করা ঘটনার
মানে জন্য বেশি ভোট করেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমরা চেয়েছিলাম যে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান। তো আমরা দেখেছি যে ইমেইল সবাই খুব পছন্দ করেন, এবং তারপরেই যদি যেটা আছে সেটা হচ্ছে পছন্দ করেন, যেটা হচ্ছে আমার সাথে কনভারসেশনের মাধ্যমে যে ঘটনাগুলো সবাই শেয়ার করেন। তো সেই ঘটনাগুলোর আমি সংগ্রহ করতে চাই আবারও। এবং কোভিডের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই এখন যারা কাজ করি, যারা হচ্ছে অনেকেই মনে করি যে ক্লাসটা তো অনলাইন ক্লাসই ভালো ছিল, এখন আবার এরকম যে ক্লাস করতে হবে কেন, মিটিংটা তো অনলাইনেই ভালো ছিল। এবং আমরা কারণে অকারণে যখন তখন কিন্তু অনলাইনে মিটিং সেরে ফেলছি, অনলাইনে আমরা আমাদের কথা সারছি, আমাদের ছোটোখাটো আড্ডা সারছি, আরও অনেক কিছু। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের টেকনোলজি যেহেতু কোভিড যেহেতু আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের টেকনোলজির মাধ্যমে আমাদেরকে এম্পাওয়ারও করেছে কিছুটা, তাই না? তো এই ব্যাপারটা আমরা কাজে লাগাতে চাই, এবং আমরা চাই যে আপনাদের সাথে সরাসরি টেকনোলজিকে ব্যবহার করে সরাসরি ঘটনা শেয়ার করতে। এটিও বাংলাদেশে আমরাই প্রথম করছি যে লাইভে আপনি ঘটনা শেয়ার করছেন। না, আমি বলবো যে হরর শোয়ের কথা বলছি, কারণ টিভিতে আরও বহু আগে থেকেই এরকম অনলাইনে অনেকেই যুক্ত হয়েছেন, কোভিডের মধ্যেও আপনারা দেখেছেন। সো ইট ইজ নট আ নিউ আইডিয়া, বাট আমাদের জন্য আমরা যারা আমি বলতে চাই যে আমার জন্য এটা খুব বেশি নতুন, কারণ আমি তো এটা কখনো করিনি। আগে যেটা করেছি সেটা টেলিফোনে করেছি বা মোবাইল ফোনে করেছি, বাট এখন পুরোপুরি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা ভার্চুয়ালি আপনাকে রাখতে চাই আমাদের স্টুডিওতে। আর কথা বাড়াবো না, বলে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আর কোনো কথা হবে না, সরাসরি চলে যাব ঘটনায়। শুনিয়ে আমরা আজকে যে ঘন্টা ফিরে এসেছে, কি সেই ঘটনা, কেন এত উত্তেজনা সবার মধ্যে, ঘন্টা কেন ফিরে আসে, কেন সে মৃত্যু ঘটায়, কেন সে প্রাণ কেড়ে নেয়, কেন সে অবিরত বাঁচতে থাকে, কেন সে অতিষ্ঠ করে তোলে মানুষের জীবন, কি সেই রহস্য, কি আছে এই ঘন্টার পেছনে, এর উৎপত্তি কোথায়, এর শেষই বা কোথায়? তানভীর তুষারের ঘটনা, ঘন্টা ফিরে এসেছে, আমরা শুনবো এখন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Book.com. The fear returns with Russell. কেমন হয় যদি আজকে ফিরে আসে সেই ঘন্টা? ঘন্টা নিয়ে আমরা কথা বলছি অনেক দিন থেকে, এবং ঘন্টার এই ঘটনার জন্য আপনারা অপেক্ষা করছেন অধীর হয়ে। আর সেই তানভীর তুষারের ঘন্টার ঘটনাই আজকে শোনাবো আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। রহস্যময় ঘন্টার রেখে যাওয়া সেই প্রশ্নগুলো কি মনে আছে আপনাদের? আমি তানভীর তুষার, এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। অনিল লাশ চুরি করতে গিয়ে খোঁজ পায় একটি অদ্ভুত ঘন্টার, আর তা তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এরপরে অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায়, তারপরে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তার সাথে কাজ করা সেই দুইজন তাকে দেখতে যায়, আর অনিল জানতে পারে তারা সেদিন তার সাথে লাশ তুলতে যায়নি। তারা যখন নদীর পাড়ে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখেনি, না অনিল আছে না নৌকা বাঁধা আছে ঘাটে। তারা ভাবে অনিল হয়তো নৌকাটা অন্য কোথাও রেখেছে। তারা বেশ অনেক সময় অপেক্ষা করে যখন দেখে অনিল এখনো আসে না বাড়ি থেকে, তখন তারা বুঝতে পারে অনিল হয়তো আজকে আর আসবে না। তাই তারা ফিরে চলে যায় বাড়িতে। তারা যে সময়ের কথা অনিলকে বলে
অনিল খেয়াল করে তার আসার আগেই অনিল নৌকা নিয়ে সেই জায়গা থেকে দুজনকে তুলে লাশ তুলতে চলে যায়। অনিলের সাথে সেই দুইজন কে ছিল তা অনিলের অজানাই থেকে যায়। অনিলের তখন শরীরে প্রচুর জ্বর। বাড়িতে সবাইকে জানায় মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে তার এই অবস্থা হয়েছে। পাশের একজন কবিরাজ এসে তাকে ঝাড়ফুঁক করে, কিন্তু সেই ঘণ্টা থেকে সে যেন নিস্তার পায় না। সে এক কাহিনী প্রতি রাতেই। ঘণ্টার শব্দ ভেসে আসে আর তার মনে হয় বাইরে কেউ দৌড়ে বেড়ায়। বেশ বিরক্ত হয়ে যায় অনিল। আর মৃত্যু ভয় তো আছেই। এভাবে তো আর বেঁচে থাকা যায় না। প্রতি রাতে মৃত্যু নিয়ে ভয়। রাত হলেই যেন নেমে আসে এক ভয়াবহতা। তাই অনিল এবার কিছু একটা করতে চায় এই ঘণ্টার। অনিলের বাবা সেই সময় 3 গ্রাম পরে দর্জির কাজ করত। ছেলের এই দুর্ঘটনার কথা তার কানেও যায়, যদিও তিনি 2-3 সপ্তাহ পর পর বাড়িতে আসেন। কিন্তু এই ঘটনা শোনার পর সেদিন কাজ শেষ করেই তিনি বাড়িতে রওনা দেন। তার দোকান থেকে 2 গ্রাম পরে মাঠের মতো একটা জায়গা পার করে নিজের গ্রামে আসতে হয়। সেদিন কাজ শেষ করতে করতে বেশ ভালো রাত হয়ে যায় তার। তিনি যখন 2 গ্রাম পার করে মাঠে নেমে পড়েন তখন বেশ অন্ধকার ছেয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে সবকিছু। পেছনের গ্রাম আর দেখা যাচ্ছে না, অন্ধকারে তা মিলিয়ে গেছে। সামনের গ্রামও দেখা যাচ্ছে না। তিনি মাঠের মাঝামাঝি, হাতে একটা ছোট লাইট, যার আলো বলতে ওইটুকুই পথের একটু জায়গা থেকে কোনো রকমে দেখা যায়। লাইটের চার্জ নেই। এদিকে ঠিক তখনই কানে ভেসে আসলো মৃদু এক ঘণ্টার শব্দ। বেশ অবাক হয়ে যান তিনি। এই রাতে এই ফাঁকা মাঠে ঘণ্টা বাজায় কে? অল্প আলোয় লাইটটা চারপাশে ঘুরিয়ে দেখলেন তিনি। কিছু
আমি ঘন্টাটি আমার ছেলের ঘরে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন, কিন্তু প্রথম রাত থেকে একটা ঘন্টার শব্দ শুনতে পেতাম আমরা সবাই। মনে হতো বাড়ির চারপাশে সেটি চক্রাকারে ঘুরছে।
সেই ঘন্টা থেকে মুক্তি। ওখানে যাওয়ার পরে শুনেছে এই কবিরাজ নাকি এমন কোনো মোরা লাশ, আর সেটা অনিলের ভয় আরো বাড়িয়ে দেয় কয়েক গুণ। কারণ এই লাশ তার চেনা, পুকুরের মাঝে ঠিক এই লাশটাই ভাসতে দেখেছিল সে, আর এই লাশটাই তো নৌকায় করে নিয়ে চলেছে অনিল। তাহলে কি আবার সেই ঘন্টার কোনো প্রভাবে আটকে গেল তারা? এটা ভাবতেই লাশটা জোরে এসে ধাক্কা দিল নৌকায়। নৌকা ভালো করে ধরে কোনো মতে তারা তাল সামলে নিল। লাশটি ধাক্কা দিয়ে নৌকার এক পাশ দিয়ে ভেসে চলে গেল পেছনের দিকে। কিন্তু এবার তারা তিনজন খেয়াল করল নৌকায় সেই মহিলাটি কোথায়। শুধু কাপড়ের পোটলা পড়ে আছে নৌকার মাঝের পাটাতনে, কিন্তু সেই মহিলা অনিল কাছে যেতেই দেখে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা লোকটি। অনিল যেই তার বাবার
গুলোর সাথে যুক্ত হয়েছে সেই অবয়ব আর কালো বামনটা। বাড়ির চারপাশে তাদের ঘুরে ঘুরে ঘন্টা বাজানোর শব্দ পাওয়া যায়। এর কয়েকদিন পরে অনিলের এক আত্মীয় আসে তাদের বাড়িতে। সে সবটা শুনে অনিল আর তার বাবাকে জানায় সে একটা লোককে চেনে। তাদের বাড়ির পাশে একটা শ্মশানে থাকে এক কাপালিক, আর এই কাপালিক প্রায় অনেক দিন ধরে আছে, কারো সাথে কথা বলে না, যোগাযোগ করে না। সে হয়তো পারবে এই সমস্যার সমাধান করতে। পরদিন তারা সেই ঘণ্টা নিয়ে চলে যায় সেই কাপালিকের কাছে। কাপালিক ঘণ্টাটি দেখেই আঁতকে উঠে ভয়ে বলতে থাকে, এটা এখনই নিয়ে যান এখান থেকে, এটা নিয়ে আমার কাছে এসো না, আমি এটার কিছু করতে পারবো না, এটার কিছু করতে যা। তারপরে চারপাশ একদম নিস্তব্ধ। বাইরে থেকে এসে ডাক দিয়ে একজন বলে, সবাই বাইরে আসেন ঘর থেকে। সবাই বাইরে বের হয়ে আসতে তারা বলে, আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ হয়ে গেছে। এদিকে তাদের 7 জনের মাঝে একজনের হাত ভেঙে গেছে একটি গাছের ডাল লেগে। বাড়ির চারপাশে অনেক ভাঙা ডাল আর গাছ পড়ে আছে। তারা বলে, আজ আর কিছু নয়, সকালে উঠে জানবো। পরদিন সকালে উঠে তারা একজন সবাইকে ডেকে নিয়ে বসে। তারপরে অনিলের বাবাকে বলতে শুরু করে, অনিল তোমাদের কাছে আসলে মিথ্যা বলেছে। ও মাছ ধরতে যেয়ে এমন কিছু হয়নি, ও আসলে লাশ চুরি করত, আর সেখান থেকে এই ঘটনার শুরু। বাড়ির সবাই অনিলের দিকে তাকায়। অনিল মাথা নিচু করে হ্যাঁ বলে। লোকটি আবার বলতে শুরু করে, এই যে ঘণ্টাটি দেখছেন, বলে ঘণ্টাটি উপরে তুলে ধরে। আর সবাই অবাক, কারণ ঘণ্টা এখানে 2টা আর তার জোড়া লাগানো, আগে ছিল একটা। এই ঘণ্টাটা এক জিনের সর্দার তার 2 প্রিয় জিনকে দেয়, আর যে 2 জনকে দেয় তারা ছিল 2 ভাই। অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, যে সাদা ধুতি পরা লোকটিকে আপনি দেখেছেন, সে হলো তাদের 2 জনের মাঝে একজন, আর সে ছিল ভালো। আর অপর যে কালো জনকে আপনারা দেখেছেন, সে হচ্ছে খারাপ জিন। আর এই ঘণ্টা ব্যবহার করে সে অনেক শক্তিশালী জিনকে তার কাছে রাখত, আর তাদের সাহায্যে এই ঘণ্টা দিয়ে আরো বেপরোয়া শক্তিশালী হয়ে ওঠে। অনেক বছর আগে কোনো এক এলাকায় এই ঘণ্টা দিয়ে সেই খারাপ জিন মানুষের উপরে অত্যাচার শুরু করে, আর মানুষ মারতে শুরু করে। তখন সেই এলাকার অনেক ভালো বড় আর কিছু আলেম মিলে সেই জিনটিকে নিয়ে এই ঘণ্টা দুটি এক জায়গায় জোড়া লাগায়। তার ফলে এই ভালো শক্তির জিনগুলো খারাপ শক্তির জিনগুলোকে বন্দী করে ফেলে এই ঘণ্টার মাধ্যমে। আর এই ঘণ্টাটিকে পাহারা দিত সেই ভালো বামন জিনটি। আর সেই আলেমরা মিলে এই ঘণ্টাকে একটা পুরনো কবরের মাঝে পুঁতে রাখে, যাতে এটা অন্য কোনো মানুষের হাতে না যায়। কিন্তু অনিল লাশ চুরি করতে গিয়ে এই অভিশপ্ত ঘণ্টাটিকে এই কবর থেকে বের করে আনে, আর দৌড়াতে গিয়ে পড়ে যায়, আর ঘণ্টার জোড়া খুলে যায়। সাথে সেই বন্দি থাকা জিনগুলো ছাড়া পেয়ে যায়। আর এত বছর এভাবে বন্দি থাকার ফলে তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালাতে থাকে। আর তোমরা যে বৃদ্ধ লোক 2টি আর মহিলাকে দেখেছ, তারাও এই ঘণ্টার শিকার। ঘণ্টা যখন প্রথম মানুষের ওপর অত্যাচার করে, সেই সময় তাদের মেরে ফেলে।
আর তাদের অবয়ব ধরে এসে খারাপ জিনগুলো তোমাদের ভয় দেখাতে থাকে। সেদিন হয়তো তাবিজগুলো হাতে বাঁধা না থাকলে তোমাদের নদীর মাঝে মেরে ফেলতো তারা। আমরা যখন কাজে বসি তখন সেই ভালো জিনটি আসে আমাদের সামনে। সেই বামুন আমাদের জানায় ঘন্টার অন্য পার্টটা সেই কবরস্থানে জঙ্গলের মাঝে পড়ে আছে, আর এই সব কথা আমাদের জানায়। তার সাহায্যে আমরা সেই পার্টটা নিয়ে আসি, আবার জোড়া লাগিয়ে খারাপ জিনগুলোকে বন্দি করে ফেলি। আর কোনো সমস্যা নেই, এই ঘন্টাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আমরা এটাকে গিয়ে নষ্ট করে ফেলব, আর এর সাথে থাকা সকল খারাপ শক্তির কার্যকারিতা নষ্ট করে দেব। এরপরে তারা চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি। অনিল তার সেই লাশ চুরির পেশা ছেড়ে দেয় চিরতরে। অনিল অনেকদিন পরে সেই মাঠে যায় যেখানে সে লাশ চুরি করতে যেয়ে পুকুর আর কুড়ে ঘর দেখেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, পুরো দিনের আলোতে সে কোনো পুকুর বা কুড়ে ঘরের চিহ্ন পর্যন্ত দেখেনি। তবে অনিল এই ঘটনার পর থেকে শুকাতে শুরু করে, আর এখনো কিছুটা শারীরিকভাবে অসুস্থ। যদিও ঘন্টার আর কোনো সমস্যা নেই, তবে অনিলকে একটা ভয় এখনো তাড়িয়ে বেড়ায়। যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে বা কোনো কারণে, তাহলে কি আবার তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠবে? মৃত্যুই কি তবে আবার শেষ করে দেবে সেই ঘন্টার যন্ত্রণার অবসান? অনিল এখনো রাতে ভালো করে ঘুমাতে পারে না। মনে হয় এই বুঝি ঘন্টা ফিরে আসলো আবার মৃত্যু নিয়ে। এই ছিল ঘন্টার ঘটনা। চমৎকার একটা ঘটনা। আমি মনে হয় এরকম ঘটনা আমার জীবনে খুব কম পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর, তুষার। আপনাদের জীবনে যদি এরকম ঘটনা থাকে পাঠিয়ে দিন আমাকে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনারা ঘটনা পাঠাবেন। আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর আমিও ভালো আছি। আর আমাদের ঘন্টার ঘটনা শেষ করার পরে নিশ্চয়ই আপনাদের আরও বেশি ভালো লাগছে, এবং আশা করছি বাকি সময়টা আপনাদের আমাদের সাথে আনন্দে কাটবে। আমি আপনাদের একটু বলে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। যারা আরও তানভীর তুষারের মতো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, এরকম চমৎকার ঘটনা, তারা সেখানে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেরাটা উপহার দেবার, এবং আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা ভার্চুয়ালি আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ইমেইলের সাথে শুধু লিখতে হবে যে ভার্চুয়ালি আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকতে চান। বাকিটা আমরা দেখব। যদি আপনাদের ঘটনা সিলেক্টেড হয়, ডেফিনেটলি ইউ উইল গেট আ কল ফ্রম মি, আর আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আমাদের সাথে পার্টিসিপেট করতে হবে ভার্চুয়ালি। আমরা কোভিডের মাঝখানে আমি বলছিলাম যে অনেক নেগেটিভ কাহিনী ঘটেছে, কিন্তু পজিটিভ ব্যাপারটা হচ্ছে যে আমরা টেকনোলজিকে ব্যবহার করতে শিখেছি, এবং টেকনোলজির যে অবদান, সেই অবদান অনুযায়ী আমি বিশ্বাস করি যে খুব অল্প কিছু দিনের মধ্যেই আমরা চাইবো যে আপনারা এভাবে শুনতে পাবেন যে স্টুডিওতে ভার্চুয়ালি সবাই এসে ঘটনা শেয়ার করছে। সুমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি কিবোর্ডিস্ট সুমন আহমেদ বাংলাদেশের পতাকা এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছেন। তার মানে তিনি প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পতাকা দিয়ে আমাদের শহীদদের এবং আমাদের মুক্তিযোদ্ধাদের। আমাদের মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশের 7 কোটি মানুষ তখন যারা ছিল, তাদের মানে সেই মানুষ যে অবর্ণনীয় আত্মত্যাগের মাধ্যমে নিয়ে এসেছিল স্বাধীনতা, সেই শহীদ প্রতিটি মুক্তিযুদ্ধের পরিবার এবং প্রতিটি বীরকে জানিয়েছেন
শ্রদ্ধা। আমরা বলেছিলাম যে আজকে আপনারা যে কমেন্টটি করবেন সেই কমেন্টের শুরুতে এক পতাকা দিবেন। থ্যাংক ইউ সুমন আহমেদ। নির্জন আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে আমি এবং আমার মা একসাথে শুনছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ময়মনসিং থেকে আছেন। এমডি আশিকুল ইসলাম রায়ান পতাকা শেয়ার করে তারপরে জানিয়েছেন যে বাগেরহাট থেকে তিনি শুনছেন। হানিফ শিকদার পতাকা শেয়ার করেছেন, প্রতি শুক্রবারের মতো আজও শুনছি ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রাম থেকে। ইরফান আহমেদ আমাদের সঙ্গে আছেন এমডি আশিকুল ইসলাম রায়হান, তিনিও পতাকা শেয়ার করেছেন এবং সালাম জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। অর্ণব রমিও আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আজকের কমেন্টগুলো হোক, যেহেতু আমরা খেলা নিয়ে অনেকেই বিজি। রাজু খান সৌদি আরব থেকে বাংলাদেশের পতাকা দিয়ে শুরু করেছেন তার কমেন্ট। ওয়াহিদ ফিরোজ পতাকা দিয়েই শুরু করেছেন তার কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা যেহেতু বাঙালি এবং আমাদের যেহেতু বিজয়ের মাস হচ্ছে ডিসেম্বর, এবং আমরা আজকে এই দিনটা নিয়ে আমরা এই মাসটা নিয়ে খুবই গর্বিত এবং আমাদের গর্বের কারণও রয়েছে। সুতরাং আমরা চাই যে আপনারা যারাই এখানে আছেন, যারাই আমাদেরকে শুনছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যে পতাকা, ওয়ার্ল্ড কাপের জন্য আমরা বিভিন্ন পতাকা নিয়ে সাপোর্ট করছি প্রিয় টিমকে, সেটা দোষের কিছু নয়, কিন্তু আজকে যেহেতু বিজয়ের মাস আমরা শ্রদ্ধা জানাবো ঠিক এইভাবে পতাকা দিয়ে শুরু করব আমাদের কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ যারা পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সময় খুব কম, খেলা শুরু হয়ে যাবে, সবাই ভেগে যাবে, সুতরাং আমি চলে যাই পরের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনারা শুনবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, চলুন শুনে আসি। Booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে ঘটনা পাঠাবো, বাট আজ প্রায় 10-11 বছর পর মনে হলো যে না, অনেক তো ঘটনা শুনলাম, এখন নিজেরও উচিত যে ঘটনা পাঠাই। সো টাইপিং এ একটু ঝামেলা আছে আমার, আমি আবার স্পষ্ট বাংলা লিখতে গেলে একটু স্লো, তো রেকর্ড করে পাঠানোটাই বেটার মনে করলাম, তাই রেকর্ড করে ঘটনাটা পাঠাচ্ছি। ঘটনাগুলো হচ্ছে ছোট ছোট কিছু ইনসিডেন্ট নিয়ে, সেই ঘটনাগুলো আমার সাথে ঘটে গেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের টিনের ঘর ছিল, তো আমরা তখন টিনের ঘরে থাকতাম। তো দোতলা টিনের ঘর বলা হয়তো। তো তখন নিচের যে ফ্লোর, সেই ফ্লোরটা মনে করেন রাসেল ভাই পাকা ছিল। এই বিবরণগুলো আমার দেওয়ার দরকার আছে ঘটনার সাথে। তো রাসেল ভাই, আমাদের গ্রামে প্রায় সময় চুরি হতো। তো চুরি করলে অনেক সময় নিচে যে কাঁচা ফ্লোর থাকে, তাদের মাটির ফ্লোর থাকে, তাদের এই নিচ দিয়ে সেই মাটি খনন করে চোর ঘরে প্রবেশ করতো এবং বিভিন্ন আসবাবপত্র চুরি করতো। তো আমাদের রুম পাকা ছিল, সো চোর আসাটা ইম্পসিবল ছিল বা কোনো ওয়ে ছিল না। আর যেহেতু টিনের ঘর, সেহেতু চোর যদি আসতে হয় তাহলে নিচে দিয়ে তো আসা সম্ভবই না, তো উপর দিয়ে যদি আসতে হয় তো টিন কাটলে সেটা শব্দ হবে। তো রাত্রে আনুমানিক তখন আমার বয়সটা ছিল 6 বছর। তো মোটামুটি আমি অনেক কিছুই বুঝি, তখন ক্লাস 2-তে পড়ি মেবি। তো রাসেল ভাই, আমি ঘুমিয়েছিলাম, রাত প্রায় অনেক গভীর, এক্স্যাক্টলি সময়টা আমার মনে নেই। ঘটনাটা হচ্ছে এমন যে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি নোটিস করলাম যে, আপনি খেয়াল করে দেখবেন রুমের ভিতরে অনেক সময় যখন আমরা এই ফ্যান লাইটের সুইচ ব্যবহার করি, সেখানে একটা ছোট্ট লাল বাতি ব্যবহার করা হতো। এখন অধিকাংশের ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, যাতে তখনকার সময় এটা ব্যবহার করা হতো অ্যাভেলেবেল, যাতে বোঝা যায় যে হ্যাঁ, ওই বাতিটা দিনের বেলা জ্বললেও বোঝা যেত যে হ্যাঁ কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। তো সেই বাতিটার আশেপাশে তেমন কোনো কিছু ছিল না যেটা মুভ করবে। তো রাসেল ভাই, ইলেকট্রনিক কোনো সমস্যা নেই যে বাতিটা কিছুক্ষণ জ্বলবে আবার বন্ধ হবে এমন। তো রাসেল ভাই, আমি খেয়াল করলাম বাতিটা
যখন আপনি একটা ডার্ক রুমে থাকবেন, একটা অন্ধকার রুমে থাকবেন, আর একমাত্র এই আলোর উৎস, সেখানে যদি আপনি কিছুক্ষণ দেখবেন যে কেউ যেন বাতিটার মধ্যে হাত দিচ্ছে, আবার হাতটা সরিয়ে নিলে বাতিটা স্পষ্ট হচ্ছে। তো রাসেল ভাই আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আমি দেখছি যে বাতিটার মধ্যে কেউ যেমন হাত দিচ্ছে আবার হাত সরিয়ে নিচ্ছে, এমনটা আমি প্রথমে নোটিস করলাম। তারপর ভাবলাম যে কি হতে পারে। তারপর একটু চোখ কষলে যখন আমি স্পষ্ট হয়ে মানে আমি তো সোজাসুজি ভাবে শুয়েছিলাম, তখন এক কাত হয়ে বাতিটার দিকে মুভ করে আমি স্পষ্ট হয়ে দেখার চেষ্টা করলাম। তো রাসেল ভাই তখন আমি দেখলাম যে কোনো একটা মহিলা অবয়ব, মেবি মহিলা অবয়বদের এই চুল বড় থাকে, তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেরকম তেমন একটা মহিলা অবয়ব আপনি মুভ করছে সেই বাতিটার সামনে দিয়ে। আর সে যখন বাতিটার মিডল পয়েন্টে আসছে তখন এই বাতিটা আমার চোখ থেকে ওর বডির জন্য আড়াল হচ্ছে। তো তখন পুরোটা রুম অন্ধকার। তো রাসেল ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা অন্ধকার জায়গায় আপনি থাকবেন তখন কিছুক্ষণ থাকতে থাকতে আপনার একটা চোখের মধ্যে একটা লাইটলি একটা প্রভাব আসবে, যখন আপনি অন্ধকারের মধ্যে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা গাছ, এটা মানুষ, এটা মানে বিভিন্ন শেপের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, কিন্তু স্পষ্ট চেহারা হয়তো বা দেখবেন না। তো রাসেল ভাই ঠিক আমার সাথে এমনটাই ঘটছে। তো আমি এই জিনিসটা দেখার পর আমি ভাবলাম যে আমার আম্মু সম্ভবত উঠছে। তো তিনি উঠছে ভালো কথা, তো পাইচারি করছে কেন ঘরের ভিতরে? আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আমার আম্মু মাঝে থাকে, আমার আব্বু এক সাইডে থাকে আর আমি এক সাইডে থাকতাম। তো বুঝতে পারছেন তখন আমার বয়স 6 বছর। তো আমার ফ্যামিলিতে রাসেল ভাই আমি একা। তো যখন আমি আমার পাশে হাত দেই, দেখি আমার আম্মু আমার সাথে আছে, তাহলে ওটা তো আমার আব্বু হওয়া ইম্পসিবল, কেননা আমি যেটা দেখছি এটা একটা নারী মূর্তি। তো রাসেল ভাই স্টিল সেটা তখনও মুভ করছিল এদিক থেকে ওদিক, কিন্তু তার বডিতে কোনো ঝাঁকুনি বা একজন মানুষ হাঁটলে দেখবেন একটু বডি শেক করে, কিন্তু তার বডিটা যেমন মনে হচ্ছিল ভেসে ভেসে যাচ্ছে রাসেল ভাই, সে কোনো স্টেপ ফেলে যাচ্ছে না। তো আমি আমার আম্মুকে আস্তে আস্তে জাগানোর চেষ্টা করি, মানে আমার ভিতরে সেই ভয়টা ছিল না যে আমি চিৎকার করব বা এমন কিছু। আমি আস্তে আস্তে আমার আম্মুকে বলি আম্মু আম্মু। তো আমার কথা শুনে আম্মু ওঠার পরে রাসেল ভাই আমি যখন আমার আম্মুকে জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম, আম্মু বলছে কই কি, কিছুই তো নাই। তারপরে আব্বুকে জাগানো হয়, তারপরে আব্বুও দেখলো কিছু নাই। তো লাইট জ্বালানো হয়, লাইট জ্বালানোর পরে মেক শিওর কিছু নেই, এমনকি কোনো দড়ি বা কোনো তার কিছুই নেই রাসেল ভাই। আর ওইখানে এমন কোনো কিছু থাকারও কথা না, বা মানে একটা ফ্যান, একটা লাইট বা সুইচ, কোনো প্লাগ সিস্টেমের কোনো সুইচ নেই যে সেটা মুভ করার সময় আলোটা অফ অন হবে। মানে রাসেল ভাই স্পষ্ট আমি দেখছি যে সেটা একটা মহিলা মূর্তি ছিল। তো এটা ছিল একটা ঘটনা। তারপরে আব্বু আম্মু আমাকে একটা সান্ত্বনা দিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনটা হয় অনেক সময়, তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। তো আমি রাসেল ভাই স্পষ্ট ছিলাম। তো এটা ছিল আমার একটা ইনসিডেন্ট। তো তারপরে রাসেল ভাই আরেকটা ঘটনা যেটা হতো সেটাই অনেকটা উইয়ার্ড, কিন্তু আমি আপনাদেরকে বলি, সচরাচর বাচ্চারা কিংবা যে কোনো মানুষই টিকটিকি দেখলে একটু অ্যাভয়েড করে। সো টিকটিকিটা সবার জন্য কিউটনেসের কোনো জায়গা থাকে না টিকটিকির ক্ষেত্রে। যারা অ্যানিমেল লাভার তারাও টিকটিকি দিক দিয়ে বলা চলে একটু অ্যাভয়েডই করে চলে। তো আমি রাসেল ভাই স্বপ্নে নাকি ঘরের মধ্যে, এটা সম্ভবত আমি জানি না রাসেল ভাই, তখন আমার বয়স মেবি 8 কিংবা 7। তো প্রায় রাতেই মানে হয়তো বা 2-1 দিন গ্যাপ দিয়ে এরকম আমি দেখতাম যে আমার একটা টিকটিকি আমাদের যে টিনের ঘর, সেই টিনের ঘরের যেই সিমেন্টের পাল্লাগুলো ছিল সেই সিমেন্টের পাল্লা দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠে।
তো আমার খাটটা সিমেন্টের পালর সাথে একবারে লাগানো ছিল। তো সে সেখানে ওঠার পর রাসেল ভাই এই আস্তে আস্তে সে কিভাবে যেন আমার বিছানায় চলে আসে। বাট রাসেল ভাই একটা কথা বলে রাখি যে মশারি দিয়ে আর কি পুরাটা খাট আর কি কভার করা, কিন্তু মশারির মানে সে যেমন বাতাসের মতো করে মানে মশারি টশারি কিছুই নাই এমন ভাবে সেই আর কি আমার খাটে চলে আসে। সো আমি সেটাকে ভয় পেতাম না রাসেল ভাই, আমি সেটাকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, সেটা আমার মানে একদম ফ্রেন্ডলি এরকম একটা অবস্থা ছিল। সো আমি দেখতাম যে সেটা মানে আমি অনুভব করতাম যে টিকটিকিটা হাসছে এবং সে আস্তে আস্তে আমার কাছে আসছে। এবং রাসেল ভাই আমি আমার দু পা এবং দু হাত দিয়ে মানে পিঠটা যাতে চকিতে না থেকে বা আমি যে বিছানায় শুয়ে আছি সেখানে না থেকে এরকম ভাবে উঁচু হয়ে থাকতাম। তো সেটা আমার পিঠের নিচে ঘুরতো, মানে স্টিল ঘুরতো আর কি, যেভাবে একজন মানুষ ঘুরলে যেরকম হয় ঠিক এরকম, বা মানে সে চক্কর কাটতো। তো রাসেল ভাই আমি অনেক সময় থাকতাম যখন দেখতাম আমার হাত পা অবশ হয়ে আসছে, মানে আমি আর রাখতে পারছি না, আমার পিঠটা তার শরীরে ঠেকে যাবে, তখন রাসেল ভাই আমি চিৎকার দিয়ে উঠতাম। তো এই ঘটনাটা স্টিল আমার সাথে প্রায় 2 থেকে 2.5 বছর হয়েছে এবং আমি চিৎকার দিয়ে উঠতাম। কিন্তু রাসেল ভাই একটা জিনিস আপনি খেয়াল করবেন যে স্বপ্নে হলে সে আমার হাত পা তো অবশ হওয়ার কথা না, তো সেটা হয়তো বা আমি স্বপ্নে শুধু খালি দেখবো কিন্তু রিয়েলাইজ তো করা সম্ভব না। কিন্তু রাসেল ভাই আমি যখন ঘুম ভাঙতো আমার হাত পা একদম অবশ হয়ে যেত এবং আমি হুড়মুড়িয়ে উঠে পড়ার চেষ্টা করতাম এবং আমার আম্মু আমাকে টেনে তুলতো এবং ওনার কাছে নিয়ে যেত, বলতো বাবা কি হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু হয় নাই। তো মনে করতো যে হ্যাঁ আমি খারাপ স্বপ্ন দেখতাম। তো এইরকম একটা ঘটনা আমার সাথে ঘটতো রাসেল ভাই। আর আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে রাসেল ভাই একটা না আরো 2টো ছোট ছোট ঘটনা আছে। সেটা হচ্ছে এমনি আমার বয়স তখন 7-8। তো আমি রাসেল ভাই এই আমার নানু বাড়িতে যাই। তো নানু বাড়িতে গেলে সেখানে আমার মামাদের যে ঘরটা ছিল সেটা ছিল টিন সেট। তো টিন সেটের সেই ঘরটাতে যাই। তো ওই দিন আব্বু আসার কথা ছিল, মানে আমি আর আম্মু গিয়েছিলাম আগে, আব্বু পরে আসবে বলেছিল। তো ওনার ডিউটি শেষে উনি রাতে মেবি 7টা-8টার দিকে আসবে। তো সালটা তখন সম্ভবত 2004 কিংবা 2003। তো রাসেল ভাই তখন আমার বয়স এই 6-7 বছর। তো রাসেল ভাই যখন নাকি আমি একা একা খেলছিলাম, মানে ছোট বাচ্চারা যেরকম কিছু কাপড়ের পুতুল বা এরকম কিছু দিয়ে খেলাধুলা করে থাকে, তো আমি সামথিং কিছু একটা দিয়ে খেলছিলাম। তো আমি দেখলাম তখন পরন্ত সন্ধ্যার মুহূর্ত, মানে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে, কিন্তু তারপরেও কিছু একটা আলো থাকে, দেখবেন আপনারা মাগরিবের আজানের পরও মানে একটা আলো থাকে, মানে একদম দিনের মতোই। তো রাসেল ভাই সেদিন একদম রোদেলা দিন ছিল, তো আকাশ ফর্সা আলো ছিল। তো আমার মামাদের যেই বাড়িটা সেটা হচ্ছে মানে টিন সেট বাড়ির পিছনের দিকে একটু ঝোপের মতো। তো সেখানে একটা আম গাছ আছে। তো সেই আম গাছটা বলা চলে সেই আম গাছের দিকে তেমন মানুষ একটা যাতায়াত করে না। তো কিছু সুপারি গাছ আছে আর একটা মেহেদি গাছ আছে। তো রাসেল ভাই আমি বসেছিলাম ঘরের মাঝের রুমে। তো টিন সেট ঘরের মধ্যে 2টো রুম, একটা রুম হচ্ছে পশ্চিম দিকে আর একটা রুম হচ্ছে পূর্ব দিকে। তো আমি পূর্ব দিকের রুমটায় বসেছিলাম। তো রাসেল ভাই আমরা পশ্চিম সাইডের রুমটার দিকে ওরা রান্না বাড়া করছিল, মামি ছিল ওইখানে, আরো বিভিন্ন মানুষ ছিল। তো ওদের সাথে কথাবার্তা হচ্ছিল। বিশেষ করে রাসেল ভাই যখন একটা মেহমান যায় একজনের বাড়িতে, তখন দেখবেন অধিকাংশ মানুষ আসে,
বাড়ির পাশের মানুষ আসে, কথাবার্তা বলে। তো আমার আম্মুর সাথে ওরা কথাবার্তা বলছিল, যেহেতু অনেকদিন পরে বেড়াইতে গেছি। সো রাসেল ভাই, ও আমার আম্মু যখন ওদের সাথে কথাবার্তা বলছিল, তো আমাকে ডাক দিয়েছিল যে ছোট বাচ্চা একা একা রুমের মধ্যে খেলাচ্ছে, তো ইয়ামিন এদিকে চলে আসো। তো আমার ডাক দেওয়ার পরে আমি মানে যাবো এরকম একটা মনস্থির করি। তো রাসেল ভাই মনস্থির করার পরে আমি মানে উঠছি, আমার খেলাধুলার যে জিনিসপত্র ওগুলো রেখে আমি দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে আমি দেখলাম যে দরজাটা পূর্ব পাশে, যে দরজাটা, ওই দরজার দিয়ে আমার আব্বুর মতো একটা ফেস উকি দিচ্ছে। বাট রাসেল ভাই আমি একটা কথা বলি, আমার আব্বু কিন্তু অনেকটা ফর্সা। সো ওই যে চেহারাটা ওইটা না, যেমন রাসেল ভাই চকলেট কালারের মতো, যে ডার্কিশ চকলেট গুলো দেখবেন কালো খয়েরি রঙের, সো ওই রকমের একটা ফেস। এমনকি রাসেল ভাই ওনার কাপড়, মাথার চুল, এমনকি বডির প্রতিটা স্কিন এরকম, শুধু খালি চোখগুলো সাদা, মানে চোখগুলো একজন সাধারণ মানুষ যেরকম থাকে ওই রকম। তো রাসেল ভাই আমার আব্বুর যেরকম আমার সাথে ব্যবহার করে ঠিক এরকম ভাবে মাথাটা উকি দিয়ে আর কি আমাকে একটা হাতের কবজির মতো অর্ধেক বের করে ইশারা দিল দরজার কাছে যেতে। তো আমি রাসেল ভাই দরজার কাছে যাই, এবং দরজার কাছে যাওয়ার পরে আমার দরজার কাছ থেকে কিছুটা দূরেই ওই যে বললাম পূর্ব দিকে যে সুপারি গাছ আর মেহেদি গাছগুলো। তো আমি দরজাতে যাওয়ার সাথে সাথে আমার আব্বু মতো যে অবকটা, সেটা পূর্ব পাশের একদম বিল্ডিং এর কোণারে চলে গেল। মানে দরজার মধ্যে এরকম এতক্ষণ যেরকম উকি দিয়েছিল, এখন বিল্ডিং সেই ঘরের এক দেয়ালের পাশে গিয়ে ওই রকম ভাবে ঠিক উকি দিচ্ছে এবং আমাকে হাতে ইশারা করছে। এবং সে অবকটা আস্তে আস্তে সেই পিছনের জবের যে আম গাছটা ওই দিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো রাসেল ভাই আমি তো আমার আব্বুর মতো ভাবলাম, তারপরে আমি গেলাম 2 থেকে 3টা সিঁড়ি। তো সিঁড়ি 3টা নামলাম মাটিতে নামার পর রাসেল ভাই দেখলাম সেটা চলে গেছে। তো আমি ওই পাশে যাব এরকম একটা ভাবছিলাম আর কি রাসেল ভাই, আমার শরীর এখনো গুজবাম করছে রাসেল ভাই। তো আমি ওই পাশে যাব, এমন সময় আমার মনে হলো সন্ধ্যা হয়ে গেছে, আর যেটাকে আমি দেখলাম সেটা আমার আব্বু হতেই পারে না, কেননা আমার আব্বু এরকম পোশাক আজকে পরে নাই। কেননা আমরা যখন সকালে আসছিলাম রাসেল ভাই, তখন আমার আব্বু গোসল করে যায়, আর গোসল করার পরে মানুষ মেবি পোশাক পাল্টানোর কোনো চয়েস নেই। আর সেটার ভাই পোশাকের কথা বাদই দিলাম, কিন্তু সেটার মানে সেই অবাকটার যেই স্কিন ছিল ভাই, ওই স্কিনটার সাথে আমার আব্বুর স্কিন কখনোই মিলবে না। মানে ওইটা স্কিন ছিল, আমি তো প্রথমে একটা চকলেট কালারের মতো স্কিন ছিল রাসেল ভাই। তো আমি সিঁড়ি থেকে মাটিতে নামার পরে ওই অবাকটা আম গাছের দিকে চলে গেল। এবং রাসেল ভাই আমার তখন এরকম একটা খেয়াল আসলো, ভিতরে একটা ভয় জাগলো। আমি কোন রকমের 3টা সিঁড়ি উঠতে না উঠতে দেখি সেই অবাকটা মেহেদি গাছের কাছে চলে আসছে, এবং সেটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মানে আমি জাস্ট খালি ভাই চেন্সি রুম ছিল, স্টিলের দরজাতে হুমড়ি খেয়ে পড়ার পরে কি আম্মু, ওরা আরো যারা ছিল, আম্মুর বান্ধবী ছিল ওই সময় বা মামি, ওরা ছিল, ওরা স্টিলের দরজার শব্দটা অনেক জোরে হওয়াতে দৌড়ে আসলো, এসে দেখলো আমি স্টিলের দরজাতে ভাই পড়ে আছি। তো ওরা তুললো, বলতেছে বাবা কি হইলো, পড়ে গেছো কেন, নিচে নামছিলা, উঠানে নামছিলা। তো রাসেল ভাই ওই দিন যদি আমি যেতাম তাহলে আমার সাথে কি হতো সেটা একমাত্র আল্লাহই জানে। তো রাসেল ভাই আমি শুধু খালি উঠানের কোনার মেহেদি গাছটার দিকে নোটিস করছিলাম যে ওইটা মানে ওই সময় আমার মুখে এরকম ভাবে একটা ভয় পেয়েছিলাম। তো রাসেল ভাই ওরা তাকায়া দেখছে এবং আমার দেখানোর চেষ্টা করতেছে, দেখো ভয়ের কিছু নাই, এখান থেকে কিছু নাই, মেহেদি গাছ দেখো একদম ফর্সা। মানে আমি যে সময়টার কথা বলছিলাম রাসেল ভাই, এই ঘটনাটা প্রায় 4 থেকে 5 মিনিটের ভিতরে ঘটলো। সো তখন মাত্র সূর্য ডুবছে, মাগরিবের আজান দিচ্ছে।
মানে একদম রাত বা সন্ধ্যা হয় জানি কা, মানে সাজের একটা ব্যাপার ছিল। সো এই ঘটনাটা। আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে রাসেল ভাই, আমি ঘুমিয়েছিলাম দুপুরে। তো ঘুম থেকে উঠি, ওঠার পরে আমি দেখলাম যে আমার পাশে একটা মুরব্বী মহিলা বসে আছে। সো দাদির মতো, দাদির বয়সের। তো আমি ভাবলাম দাদির কোনো বোন টোন বা দাদির কোনো সাথের মানুষ হতে পারে। তো আমার আম্মু কিংবা আমার যে ফুপিয়ারা আছে তারা বাইরে বসেছিল। তো আমি বসে মানে আমি শুয়েছিলাম, আমার ঘুমটা মাত্র ভাঙছে আর কি রাসেল ভাই। তো ঘুমটা ভাঙার পরে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সেই মহিলাটার দিকে তাকিয়েছিলাম। স্টিল সেই মহিলাটাও আমার দিকে প্রায় 4 থেকে 5 মিনিট তাকিয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে abnormal যেই ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, সেই মহিলাটা আমি নোটিস করলাম যে একটা চোখের পলকও পড়লো না, এবং সম্মোহিতের মতো কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে পড়ি। এবং বরাবর তখন রাত্রের 7টা কিংবা 8টা বাজে। তো যখন আমার ঘুম ভাঙে আমি দেখি আমার আশেপাশে অনেক মানুষ, এবং আমার আম্মু কান্না করছিল। আব্বু ডিউটি থেকে চলে আসছে এবং আমার জিজ্ঞাসা করতেছে যে বাবা, তোমার তো কোনো নিঃশ্বাস চলছিল না, আমরা তো মনে করছিলাম তুমি মারাই গেছো, তো এখন চোখ মেলে তাকাইছো। তো রাসেল ভাই, যদি এই ঘটনাটা আমার সাথে আরো বেশি সময় ঘটতো তাহলে কি হতো আমি জানতাম না, হয়তো বা তারা আমাকে দাফন টাফন করে ফেলতো। তো আমি যখন জাগলাম তারপরে ওনারা ডাক্তার দেখাইছে, গ্রামের সবাই আছে, মানে একজন মানুষ মারা গেলে যা হয় আর কি তেমনই অবস্থা। কিন্তু মানে রিচুয়াল করে নেয় বা আগরবাতি বা তেমন কিছু দেয় না, জাস্ট এটা তো মানে একটা ছোট্ট বাচ্চা যখন 3টা 2টার দিকে ঘুমায় তখন এটা সন্ধ্যা পর্যন্ত হয়তো বা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু যখন 2-1 ঘন্টার ব্যবধান হয়ে গেছে তখন মনে করেন ওরা ডাকাডাকি করছে, ডাক্তার দেখছে যে না, কোনো নার্স পাচ্ছি না, নিঃশ্বাস নিচ্ছে না। তো রাসেল ভাই, এর ভিতরে কি হচ্ছে, আমার জাস্ট মনে হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম। তো আমি তারপরে আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিকালে কি ঘরে কেউ আসছিল, যে মুরব্বী টাইপের দাদির মতো কেউ? তো আমি যেরকম বিবরণ দিলাম যে এরকম এরকম, তারা বললো যে না, এমন কেউ আসে নাই, এমন কেউ নেই তাদের জানা মতে। তো রাসেল ভাই, এই ছিল আমার জীবনের কিছু ছোটবেলার ঘটনা, এবং বড় হওয়ার পরে আরো কিছু ঘটনা ঘটছে। তো সেই ঘটনাগুলো পাঠাবো। প্রায় 10-12 বছর যাবৎ রাসেল ভাই আপনার সাথে এই ঘটনাগুলো শুনে আসছি। অনেকটা ভালোবাসার বহির্প্রকাশ করার জন্য আজ এই 10-12 বছর পরে হলো রাসেল ভাই আপনার কাছে একটা ঘটনার পাঠাইতে পারছি, এটা অনেক কিছু। তো রাসেল ভাই, থ্যাংক ইউ, আর কিছু বলার নাই। আমার নাম হচ্ছে হৃদয় আহমেদ ইয়ামিন। আর নেক্সট আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো ইনশাল্লাহ। যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই একটু ইমেল রিপ্লাই দিয়েন। তো আরো কিছু যে ঘটনাগুলো আছে সেগুলো আমি পাঠিয়ে দিব। ঘটনাগুলো কিছু নোটিশ আমি দিচ্ছি, যেটা হচ্ছে একটা অনেকগুলো ঘটনা আমার আম্মুর সাথে ঘটছে, তারা তো গ্রামে ছিল, তো গ্রামের ঘটনার হিসাবে সেটা আমার আম্মুর সাথে ঘটছে। তো ওই ঘটনাগুলো, আর আমার আব্বুর সাথে তেমন কোনো ঘটনাগুলো ঘটে নাই। আমার আব্বুর সাথে একটা ঘটনা আছে, সেটা ছোট্ট ঘটনা, বাট ওইটাও আমি পাঠাবো। আর আজকের মতো এতটুকুই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আর সময় বেশি নেব না, কারণ অনেকে খেলার মধ্যে ঢুকে পড়েছেন। আমরা আমাদের শেষ যে স্টোরিটা, সেই স্টোরিটা আজকে শুনিয়ে দেব এবং তারপরে আপনারা খেলা দেখতে পারবেন মন দিয়ে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Bhoot.com with Russell. ভূত.com-এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মজার ব্যাপার হচ্ছে, ঘটনাটি আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল, এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী। উনি মাছের চাষ করে থাকেন ঘেরে। গত 135তম পর্বে মাছ নিয়ে আমার একটি ঘটনা প্রচার হওয়ার পরে উনি ওই ঘটনাটি শুনে ওনার কাছেও একটি ভয়ানক ঘটনা আছে এটা আমাকে জানায় এবং আমাকে ইনভাইট করে যে ওনার কাছ থেকে যে ওই ঘটনাটি শোনার জন্য। সো আমিও আর ওই লোকটি সংবরণ করতে পারি না, আমি রাসেল ভাইয়ের সাথে গিয়ে দেখা করি এবং জানতে পারি রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছেন। উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনো মাছের ব্যবসা করেন, ওখানে এখনো মাছের ঘেরগুলো আছে ওনার, সো ওই ঘেরের নাম ঠিকানা ওই প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি। তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। তো চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন, ঘের তৈরি করেন। সো আপনারা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে, চিংড়ি মাছের অনেক দাম হয়। সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের 3 ভাই। ঘটনার ভিকটিম কিন্তু এই 3 ভাই। হঠাৎ 1-2 বছর 3 বছর পর রাসেল ভাই প্রথম খুব ভালোই লাভে ছিলেন, কিন্তু 2-3 বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদনও ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে। যেহেতু এই 2-3 বছরে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলেছেন, উনি জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কেমন মাছ আসতে পারে, এটার একটা আইডিয়া থাকে ওনার ভালো। কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে। তখন উনি ওই 3 ভাইকে অনেক বেশি প্রেশার দেওয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে, যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে, না হলে তো মাছ কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং রাসেলের দেয়া এই যে প্রেশারের কারণে ওই 3 ভাইও অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই, আমরা ঠিকভাবে ডিউটি করি, তো কিভাবে মাছ কিভাবে চুরি হচ্ছে। ওনারা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেওয়া শুরু করেন। কোনো ভাই পুরা ঘেরের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে, অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয়। একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল, সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন। এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিতে থাকেন। হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায়, একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে। যেহেতু ওনারা মেলা দিন ধরে ঘেরে ডিউটি দিচ্ছেন, ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকেই নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে।
এই ঘটনাটি তিন ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরো সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পাড় থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে জাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে কিল ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই ওনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারা দৃশ্য দেখে ওই মেজো ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে কুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ, যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু 2 ভাই অন্ধের মতো ওনাকে মারছিল। মারতে মারতে মেজো ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পাড়ে চলে আসে এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায়, যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে ওইভাবে ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না। যদি ওই ছোট ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে তাও কিন্তু ওনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে, সেহেতু কোনোভাবেই ওনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে। এবং ওই ছোট ভাই ডুবে যাওয়ার পরে ওনারা খেয়াল করেন যে পানির নিচ থেকে, আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে যেভাবে বুদবুদ হতে থাকে, একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে। এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোট ভাই 2 জন, মানে মেজো ভাই 2 জনই লাফ দিয়ে পড়েন ওখানে, যে ওনারা ওই ছোট ভাইকে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওনারা কোনোভাবেই ছোট ভাইকে ওখানে খুঁজে পান না। এরপরে ওনা পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোট ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকেন ওনারাও এসে ওনাদের সাথে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত ওনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে। এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে ওই সময় ওনারা খেয়াল করেন ঠিক সেম ওই প্লেসে, ওই একই জায়গায় পানির নিচ থেকে আবারও ওই রকম বুদবুদ উঠতে শুরু করেছে এবং কেউ যেন ওনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। ওনারা লাফ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে ওনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ভাই আর বেঁচে নেই। ওনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। এরপরে ওনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন। সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি। কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। ওনার যে মেজো ভাই এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30-8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30-8টা। সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে। গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায়, লাল লাল হয়ে যায়, তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয় তখন সেটা ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজো ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে, ওনার পিছে, এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। ওনার কাছে বড় একটি 5 ব্যাটারির লাইট থাকে।
ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই কাজটি কে করছে। ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নাই, কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1টা-1:30টার দিকে, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়, কাঁচা টয়লেট, পাতালতা দিয়ে ঘেরা। সো উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক ওনারা যেরকম লোককে ওই ঘেরের মধ্যে মেরেছিল, সেম ওইরকম টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে। তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া। যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর ওনার গায়ের উপরে ফেলে প্রচন্ড মারা শুরু করেন ওনাকে, এবং ওনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকেন। এক পর্যায়ে যখন উনি একেবারে নাজেহাল অবস্থা, উনি আর পারছিলেন না, সেরকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়বের মতো লোকটি ওনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন। উনি যন্ত্রণায় যখন খুব জোরে উনি যখন পড়ে যান ওর মধ্যে আর কি, চিৎকার চেঁচামেচি যন্ত্রণায় কাতরাতে থাকেন, তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং ওনার কান্নার শব্দটি, মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেন। এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, হালকা পাতলা চিৎকার করছিলেন, কিন্তু আসলে কিন্তু জোরে চিৎকার উনি করতে পারছিলেন না। কিন্তু যখন এই অবয়বটি চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন, এবং ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে ওনার মা, ভাই, বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে ওনাদের টয়লেটটি কিন্তু অনেক গভীর। ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং ওনার হাতে তখন ওই টর্চ লাইটটি জ্বলছে। ওনারা অনেক কষ্টে দড়ি টড়ি ফেলে ওই টয়লেটের মধ্য থেকে ওনাকে টেনে তোলেন উপরে। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল, উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। ওনাকে ভালো করে ওয়াশ করে ওনাকে ওনার বাবা কিছু পানি পড়া দেন, সেইগুলো খেয়ে উনি ঘরে নিয়ে যে ওনাকে শুইয়ে দেওয়া হয়। এরপরে যখন সকাল হওয়ার পরে ওনার সাথে আরো কিছু আজব ঘটনা ঘটতে থাকে। উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান। আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন। খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার। এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং ওনার ট্রিটমেন্ট করানো হয়। বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন, যেহেতু ওনাদের একটা কাঁচা টয়লেট, ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেই পড়ে গেছেন, এটা সবার ধারণা ছিল। কিন্তু উনি হঠাৎ এক সময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটি বলেন। সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশপাশের ওনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘেরের আশপাশে এক সময় পিশাচের উপদ্রব ছিল, যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করত, মানুষকে ভয় দেখাতো, বাচ্চাদের মেরে ফেলতো, এরকম বহু ঘটনা ঘটতো। কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয় আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। সো এই সব কথা শোনার পরে ওনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন। ওনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া টোড়া তাৎক্ষণিকভাবে দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই মেজ ভাই সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি রক্তবমি করতে করতেই মারা যান। বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায়, সবাই অনেক বেশি কষ্ট পান, অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে। এরপরে ওই মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়া হয়। মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ ওটি আর করতে চান না। উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে
সেখান থেকে তাবিজ টাবিজ অনেক কিছু নিয়ে আসেন এবং উনি ওই বাড়ির যে ওনাদের জমি ছিল সেইগুলো চাষবাস করতে থাকেন। উনি আর ওই পেশায় ফিরে যান না। দীর্ঘ 1-1.5 মাস 2 মাস পার হয়ে যায়, ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। হঠাৎ একদিন ওই বড় ভাইয়ের যে স্ত্রী, উনি রাত্রে 11টা-12টার দিকে বাইরে বাথরুম করতে আসবেন। যেহেতু ওনাদের গ্রামে বাড়ি, ওনাদের এমনিতেই অনেক সাহস ছিল, উনি একটা হেরিকেন জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন। বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা, আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোঁয়া দেওয়া হয়, ওই টাইপের একটা সাদা ধোঁয়া, কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট শেপের মতো, পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো। সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে ওনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নাই, কোনো সমস্যা নাই। উনি হেরিকেনটা বেডের পাশে নিয়ে যে দেখেন যে ওনার স্বামী শুয়ে আছে, ঘরের মধ্যে কিছুই নাই, কোনো রকম খারাপ কোনো পরিবেশ না। উনি বেডের পাশে হেরিকেনটি জ্বালিয়ে রেখে উনি শুয়ে পড়েন পাশে। উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব দাপাদাপি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যক্তি প্রচুর প্রহর করছে, ধরে ধরে তুলে তুলে আছাড় মারছে। যেহেতু ওনাদের মাটির বাড়ি, ওনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বেডের উপর থেকে। ওনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল, উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসেন। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। ওনারা দেখেন যে কালো একটি অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই, সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানের অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা আরো জোরে চিৎকার করেন এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশীর 2-1 বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই ওই সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অবয়ব আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়, ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না, উনি প্যারালাইজডের মতো হয়ে যান ডান হাত। এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে, কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর 3 দিন আসেন এবং ওই কবিরাজ সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি 3য় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে খুঁড়িয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, কোনো প্রবলেম না, হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শীতল বাতাস এসে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে, উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসে উনি খেয়াল করেন যে ওনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটি সাদা, সেটি কিন্তু কালো না, সাদা। এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড় ভাইকে রুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে গিয়ে ওনাকে প্রচন্ড প্রহার করা শুরু করেন, ওনাকে ধরে মাটিতে আছাড় মারেন। উনি যখন আর পেরে উঠছিলেন না, ওনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করেন,
তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে আহত করেছিস, তোদের কাউকে আমরা আর বাঁচিয়ে রাখবো না। এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান। এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এই কথা শোনার পরে কবিরাজরা ওনাকে অনেক তাবিজ দেন, ওনাকে অনেক পারনি পড়া দেন, বাড়িগুলো বন্ধ করে দেন এবং ওনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে ওনাকে বলেন যে ওনার মাজায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাল কাপড়ে এইভাবেই রাখার জন্য। যতদিন উনি এটা ঠিকভাবে রাখতে পারবেন আশা করা যায় ওনার কোনো সমস্যা হবে না। ওই বড় ভাই রাসেল ভাই এখনো বেঁচে আছে। ওর পর থেকে ছোটখাটো সমস্যা হলেও বড় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি অতটা সুস্থভাবে আর চলাফেরা করতে পারেন না। উনি উপার্জনক্ষম অবস্থায়ও আর তেমন একটা নাই। উনি যখন ঘটনাটি আমার সাথে শেয়ার করছিলেন উনি অধরে কাঁদছিলেন যে উনি ওই ঘেরের ডিউটি দিতে যে 2 ভাইকে হারিয়েছেন, ওনার জীবনটা এত কঠিন হয়ে গেছে। সো এটি ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো, তো এই ছিল আমাদের আজকের ভূত.com এবং আমরা খেলার জন্য একটু ছোট করেছি আমাদের এখনকার এপিসোডগুলো, কিছুটা মানে 20 মিনিটের মতো ছোট করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। একটা সপ্তাহ জুড়ে আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।